ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকাট সাউন্ড। বন্ধুরা, আগের এপিসোডে তোমরা দেখেছো যে ঋতুপর্ণা শীল সরকারের সঙ্গে আমরা আড্ডা মারছিলাম এবং আইনের ব্যাপারে আর ওর এক্সপিরিয়েন্স এই সমস্তই আমরা জানছিলাম আর কি, গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, মনের কথা এক্সচেঞ্জ হচ্ছিল। চলো ঋতুপর্ণার সঙ্গে ফিরে যাই আবার আমাদের ভালো লাগানো। এটা অনেকটাই শুনলাম যে আপনি বললেন যে বলতে বলতে যে সব আইনটাই শুধু মেয়েদের পক্ষে নয়, ছেলেদের পক্ষেও কিছু আছে। কিন্তু এখন আমরা তো মেনলি নিউজের থেকেও সোশ্যাল মিডিয়ার সঙ্গে আমরা বেশি কানেক্টেড। সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝেই আমরা বিভিন্ন পডকাস্ট হোক বা ইয়ে হোক, এখন কিছু কিছু মুখ দেখতে পাই যারা বারবার বলেন যে ওই মানে মানে মেল আইন রক্ষক বা হয়তো মেলদের সাপোর্ট করেন, এই ধরনের কিছু একটা আর কি। এবং মেলরা নাকি খুব সাফার করে, তাদের পক্ষে কোনো আইন নেই, এরকম একটা বক্তব্য আমরা শুনি। তো এই ব্যাপারে একটুখানি আপনার ওপিনিয়নটা আমার জানতে খুব ইচ্ছা করে। আচ্ছা, মেলদের এতটাও দুঃখ পাওয়ার কারণ নেই, ঠিক আছে। মেলদের একটা সুন্দর আইন আছে, যেটা জানি না সবাই এটা প্রয়োগ করেছেন কিনা। মেলরা নিজেরাও কিন্তু অ্যালিমনি ওয়াইফের কাছ থেকে পেতে পারে। এটা কোথায় পেতে পারে? এটা পেতে পারে হচ্ছে ডিভোর্স কেসে। যদি কেউ অ্যালিমনি ফাইল করে, সেখানে লেখা আছে আইদার পার্টি। আচ্ছা, নট নেসেসারি যে শুধুমাত্র ওয়াইফের কথা ওখানে স্পেসিফিক্যালি বলা আছে, ওখানে কিন্তু আইদার পার্টি বলা আছে। তার মানে হাজবেন্ড যদি চায় তাহলে কিন্তু সে ক্লেম করতে পারবে। রাদার আমি এরকম পেয়েছিলাম, আমি একটা কেসে পেয়েছিলাম, আমি সেখানে ওয়াইফের জন্য ছিলাম, আমার আদার সাইডের হাজবেন্ড ফাইল করেছিল কেসটা, তার ওয়াইফের কাছ থেকে মেইনটেনেন্স ক্লেম করেছিল। কিন্তু আমি আবার এগেইনস্টে আরেকটা করলাম, যেহেতু আমি কাউন্টারটা করলাম তো আমারটা আপহেল্ড হয়ে গেল, সেটা সাইড হয়ে গেছে। কিন্তু মেলদেরও কিন্তু আছে স্পেসিফিক্যালি, যেমন ডোমেস্টিক ভায়োলেন্স, প্রোটেকশন অফ ওমেন, এরকম করে প্রোটেকশন অফ মেন এরকম ভাবে কোনো এখনো অবধি কোনো আইন ইনেক্ট হয়নি। কিন্তু আমাদের কনস্টিটিউশনাল রাইট যা দিয়েছে, যেখানে আমাদের ইকুয়ালিটি বিফোর ল, সেখানে ইকুয়ালিটি অফ স্পিচ যেটা ফান্ডামেন্টাল রাইট, এগুলো যদি কোনোভাবে সে মনে করে থাকে যে তার ব্রিচ হচ্ছে, তাহলে সে সেক্ষেত্রে কিন্তু রিট ফাইল করতে পারে। তো একদম নেই, এই ভেবে কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। তো সে যদি মনে করে থাকে যে আমার ফান্ডামেন্টাল রাইট আমি কোনোভাবে আমি ডিপ্রাইভড হচ্ছি, তাহলে কিন্তু তার জন্য এইভাবে সে আইনটা রয়েছে। কিন্তু ওরকম ভাবে কোনো আইন নেই যে প্রোটেকশন অফ মেন, মানে স্পেশালি এনাক্টেড কোনো আইন পুরুষদের জন্য এখনো অবধি হয়নি। তবে এগুলো না হওয়ার পেছনেও কিছু কারণ আছে বলে আমার মনে হয়। যেমন ধরুন, প্রোটেকশন অফ পার্সন বলে যদি বলা হয় ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট, তাহলে না কেস আর কাউন্টার কেসই হতে থাকবে। যিনি ফাইল করবেন সাথে সাথে তার কাউন্টার কেস হবে। তাতে আলটিমেটলি রিলিফটা মানে ট্রায়াল কোন দিকে ভাবে যাবে, সেটাকে খুব মানে সেই ট্রায়ালকে আলটিমেটলি আপনার সত্যতার জায়গায় নিয়ে যাওয়াটা খুবই কঠিন জায়গায় পৌঁছাবে। কারণ আমি যে বললাম, মেন্টাল ক্রুয়েলিটির কোনো রকম প্রুফ আমরা দিতে পারবো না। কারণ ইনি যখন বলছে আমার উপর মেন্টাল ক্রুয়েলিটি করেছে, আদার সাইডও বলছে মেন্টাল ক্রুয়েলিটি, এই জায়গাটার ব্যালেন্সিং করাটা তখন খুবই কঠিন হয়েছে। এবং সেক্ষেত্রে আমার মনে হয় বিচার ব্যবস্থাতে গিয়ে কোনো না কোনোভাবে টিল্ট হতে পারে। সেই জন্য একজনকে দিয়েছে সেই প্রোটেকশনটা, এবং তারটা যদি প্রমাণ না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে জয়টা হচ্ছে আদার সাইডে, এইভাবে। কিন্তু হ্যাঁ, এটা সত্যি কথা, কোনো স্পেশালাইজড আইন নেই। স্পেশালাইজড আইনের এইরকম সমস্যাগুলো তখন হতে পারে। কিন্তু হ্যাঁ, এজেড পার্সনদের জন্য স্পেশালাইজড আইন করেছে, সিনিয়র সিটিজেনদের জন্য করেছে, কিন্তু এই জায়গাটা নেই, এই জায়গাটাতে করেনি। যে বললাম, কেস কাউন্টার কেসের ভিড়ে তখন দেখা যাচ্ছে যে আলটিমেট সত্যতাটা কোনোভাবেই আসছে না। আপনি তো অনেক মানে প্র্যাকটিক্যাল ফিল্ডে রয়েছে, তাতে কি মনে হয় যে মেয়েরা কি অ্যাডভান্টেজ নিচ্ছে বেশি? এটা আরবান এরিয়ার মেয়েদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে, একদম হচ্ছে না তা নয়। রিয়েলি যারা সত্যি অ্যাগ্রিড তারা আসছে না। আমি রিয়েলি অ্যাগ্রিড বলতে বলছি, বিশেষ দূরে যেতে হবে না, আমাদের বাড়িতে যারা
মেয়েরা রয়েছে Right, right. যারা প্রতিনিয়ত ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, কিন্তু তারা কিন্তু কোর্টের কাছে আসছে না, কারণ তারা জানে এটাই আমার কাছে নর্মাল। কিন্তু একটা এডুকেটেড, বোথ আর এডুকেটেড, বোথ আর ইন্ডিপেন্ডেন্ট, তার ক্ষেত্রে মনে হবে যে কেন আমি এটা করব। খুব নর্মাল কথা, হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কাজ করে, দুজনেই অফিস থেকে গেল, এখনো দেখতে হয় যে মহিলাকে চাটা বানাতে, হ্যাঁ হাজবেন্ড বানাবে না, তো এটা দিনের পর দিন তার কাছে একটা অসন্তোষের কারণ হতে পারে। নাও ইটস দ্য গ্রাউন্ড অফ ডোমেস্টিক ভায়োলেন্স অফ মেন্টাল ক্রুয়েলটি, এটা আমি ধরতে পারি। কিন্তু কারো ক্ষেত্রে মনে হবে এটা নয়, কিন্তু এটা কারণ অবভিয়াসলি দুজনেই সেম প্রফেশনে রয়েছি, সেম কাজ করতে যাচ্ছি, আমরা কেন এক্সপেক্ট করবো না যে আমার হাজবেন্ড একটুখানি করে দিই। কিন্তু মেয়ে ইগো কখনো কখনো ক্ষেত্রে এখনো সাবসিস্ট করছে। তো এই জায়গাগুলোকে যদি ওভারকাম করে যাওয়া যায় তাহলে কোনো অসুবিধা নেই, ব্যালেন্স হচ্ছে। কিন্তু আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি করবই না, এইটাই যদি আমি এইখানেই যদি আমি টিল্ট হয়ে থাকি, আমি এখানে যদি একদম আমার থাকে, আমার স্টুড করে এইভাবেই থাকি যে না আমি করবই না, তাহলে ভায়োলেন্স হবে, তাহলে কেস হবে, এবং এটাই তখন অনেক বেশি রং চড়িয়ে আমাদের কাছে আসছে। হয়তো ব্যাপারটা কিছু না। আরেকটা যেটা থাকে বেসিক্যালি, এখনকার ছেলেমেয়েরা সবাই সিঙ্গেল বা ম্যাক্সিমাম দুজন থাকে, তাতে এদের রিয়ারিং আপটা অনেক বেশি সচ্ছলতায় হচ্ছে, যেটা আমাদের মায়েরা পায়নি, ছিল না বলবো না, কিন্তু যতটা আমরা পেয়েছি এবং আমাদের এখনকার এই জেনারেশন পাচ্ছে সেই লেভেলটাতে এতটাই সচ্ছলতা, সেখানে নাটা কেউ শুনতে চাইছে না। সেটা এবার যখন আমি নাটা শুনবো না, তখন আলটিমেটলি গিয়ে সেই জায়গাটা থেকে সমস্যা হচ্ছে, এবং সেই সমস্যাটাই যখন আসছে তখন সেটা অনেক বড় আকারে তৈরি হচ্ছে। এবং এক্ষেত্রে ফ্যামিলিদের ইন্টারফেয়ারেন্সটা বোথ সাইডেরই থাকে। আমি অনেক সময় দেখেছি কেসগুলো করতে করতে, যদি না কোনো থার্ড পার্টির এন্ট্রি থাকে, থার্ড পার্টি মানে যদি না কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে কোনো যদি সাইড যদি না এনগেজ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ইনভলভমেন্টটা, ইন্টারফেয়ারেন্সটা পেরেন্টসদের মারাত্মক থাকে। তো সেক্ষেত্রে যদি পেরেন্টসরা যদি সরে আসে, তাহলে আমার মনে হয় অনেক বেটার হবে। হয়তো এরা যদি দুজনে থাকে, এরা হয়তো নিজেদের প্রবলেমটা হয়তো সলভ করে নিতে পারবে। তার কারণ হচ্ছে মেজরিটি গুলোর ক্ষেত্রে দেখা যায় লাভ ম্যারেজ করছে, তো কলেজের বন্ধু বা ইউনিভার্সিটির বন্ধু বা এরকম হয়তো প্রফেশনে রয়েছে, তো দুজনে জানবে দুজনের প্রফেশনটা কেমন রয়েছে। কিন্তু যে প্যারেন্টাল ইন্টারফিয়ারেন্স বেশি থেকে থাকে, তখন সেক্ষেত্রে এই ইনভলভমেন্ট অনেক ক্ষেত্রেই সেক্ষেত্রে আমার মনে হয় যে ইন্ডিভিজুয়ালি মানে ওই স্বামী স্ত্রীকে একটুখানি শক্ত হতে হয় যে না আমরা এসো না, আমরা আমাদেরটা করবো। যদি দুজনের মধ্যে একটু যদি অ্যাডজাস্টমেন্টটা থাকে, মানে অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে আগেও দরকার ছিল, এখনো দরকার আছে। আমি এর মানে এটা কখনোই কাউকেই বলবো না যে দেওয়ালে পিঠ থেকে দেওয়া, কিন্তু যদি মনে হয় যে একটু এই জায়গাটাতে অ্যাডজাস্ট করলে আমি যদি এই জায়গাটাকে ওভারকাম করে যেতে পারি, তাহলে আমার মানে বেটার। তার কারণ হচ্ছে আমি যদি প্রফেশনে আছি, ডিভোর্স মামলা করেছি, বাট স্টিল মনের দিক থেকে কখনোই চাই না ডিভোর্স হোক, কেননা খুব অসুবিধা হয়, খুব বাচ্চাগুলো যারা থাকে শিশুগুলো খুব সাফারার হয়, তাদের তো কোনো দোষ নাই। তারা যদি একটা ব্রোকেন ফ্যামিলি থেকে যদি থাকে, তো তারা যখন নিজেরা এস্টাবলিশ হবে, তখন তার কাছে কিন্তু এটাকে নর্মাল লাগে যে আচ্ছা এরকম হবে, ঝামেলা হবে, আমরা ডিভোর্স করবো, এটাই নর্মাল। কিন্তু এটার জন্য কিন্তু আইনগুলো কিন্তু এই জন্য এনাক্ট হয়নি। ডিভোর্সটা হয়েছে দেয়ার আর সাম রিজনস, সেই জন্য। হ্যাঁ, কখন হচ্ছে না নিশ্চয়ই হবে, কিন্তু যে জায়গাগুলোতে একটু মডিউল করলে করে দেওয়া যায়, আমার মনে হয় সে জায়গা করে নেওয়াই ভালো। ওটা আমার মনে হয় বোথ সাইডকে, আমি বলবো না শুধু এক সাইডে এগুলো কথা, বোথ সাইডে একটু মনে হয় যে জায়গাটা যদি করে নেওয়া যায় তাতে মানে গুছিয়ে নেওয়া। এই যে ম্যারেজ ইজ আ ইমর্টাল টাই, এটা আমি মানি, এটাকে আমি মানি। তো সেই জন্য আমি প্রথমে কিন্তু যে ইমোশনাল প্রথমটা যেটা আমার ক্ষেত্রে এসছে, আমি কিন্তু প্রথমে আমার কাছে কেউ ডিভোর্স আসতে চাইলে ফার্স্টে জিজ্ঞেস করি একদম সত্যি আর কোনো সেকেন্ড চান্স দেওয়া যায় না। তো যখন হয় না তখন কিছু করেনি, অ্যাজ এ প্রফেশনাল আমরা করি, কিন্তু প্রথমেই আমি এটা একবার করিনি। এবং এই ক্ষেত্রে আমি একবার সাকসেস পেয়েছি। আচ্ছা, হ্যাঁ, এবং এই ক্ষেত্রে আমি একবার সাকসেস পেয়েছি। আলিপুর কোর্টের ঘটনা, দুজনেই WBCS অফিসার। প্রথমে হাজবেন্ড ওয়াইফের মধ্যে প্রচন্ড ঝামেলা, এভরিথিং ঠিক আছে, আলিপুর কোর্টে কেস চলছে, একটা মেনটেন্যান্সের অর্ডার হয়েছিল, এবং মেনটেন্যান্স সেক্ষেত্রে 15,000 হয়েছিল, ঠিক আছে দিচ্ছে, আমি হাজবেন্ডের হয়েছিলাম।
করতে করতে হঠাৎ করে তার ওয়াইফ একবার আমার সাথে যোগাযোগ করে, তো বলছে দেখুন আমরা এখন ঠিক করেছি আমরা মিউচুয়াল ডাইভোর্স করব। তো আমি বললাম যে আপনি আপনার অ্যাডভোকেটের সাথে কথা বলে নিন। বলছে না আমি ওনার সাথে সেরকম ভাবে আমি ইয়েটা পাচ্ছি না, তো আমি মিউচুয়াল ডাইভোর্স করব। ভালো কথা, মিউচুয়াল ডাইভোর্স ফাইলিং হলো। আমি আমার ক্লায়েন্টকে বললাম যে আপনার ওয়াইফ কিন্তু ফোন করেছিল, বলে হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই। তো আমার হাজব্যান্ড আর আমি মিউচুয়াল ডাইভোর্সে যখন আমরা দুজনে করি, আমার হাজব্যান্ড এই প্রফেশনই রয়েছে, আমরা দুজনেই এই ইয়েতে, আমি দাঁড়ালাম হচ্ছে ওয়াইফের জন্য, আমার হাজব্যান্ড হাজব্যান্ডের জন্য দাঁড়ালো, এবং ফাইলিং হয়েছিল কোভিড পিরিয়ডে। আর ডেটটাও মনে আছে 9th August 2020। আচ্ছা, ফাইলিং হলো এবং সে সময় গোটা কোর্ট খালি, সে অনেক ইয়ে করে মানে পেন্ডিং যেটা কেস ছিল তাকে উইথড্র করতে হয়, করে ফাইলিং হলো। এবং ফাইলিং হওয়ার পরে বাই দ্যাট টাইম এই ডিসেম্বরে যখন ওনাদের কেস মানে বোধহয় ফেব্রুয়ারিতে ছিল, মানে আফটার 6 months যেটা ছিল আর কি, তো ওনার ওয়াইফ আমাকে ফোন করে যে ম্যাডাম আমরা না একসাথে থাকছি। আমার সত্যি কথা বলতে এত ভালো লেগেছিল শুনে, বলে হ্যাঁ ম্যাডাম অনেক কিছু ভেবে দেখলাম যে না ঠিক আছে, সব ঠিক আছে। ওনারাও করলো এবং আলটিমেটলি কোর্টের কাছে গিয়ে বললাম যে স্যার ইটস আওয়ার উই আর ভেরি মাচ ফরচুনেট যে আমরা কেসটা উইথড্র করছি। জাজও কথা বললো মানে দুজনে একসাথে থাকছে, এবং জাজও সেদিনকে এতটাই হ্যাপি ছিল, এবং সেই মিউচুয়াল ডাইভোর্স আফটার 6 months থেকে আমরা উইথড্র করলাম। এটা হচ্ছে আমার মনের একটা স্যাটিসফ্যাকশন যে ঠিক আছে দুজনেই কিন্তু ওয়েল এস্টাবলিশ, সব ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে ইগোটা ইয়ে ছিল, এবং সেই ইগোটাকে তারা কন্ট্রোল করলো, সেই জন্য তারা একসাথে থাকলো এবং এখনো তারা ভালো আছে। এটা হচ্ছে সব থেকে পাওনা, এগুলো একটা পাওনা, এগুলো হচ্ছে প্রফেশনাল ইয়েতে রয়েছে, এগুলো আমাদের কাছে পাওয়া। আচ্ছা, আমার একটা জিনিস জিজ্ঞাসা আছে, মানে আমার মতো আমার মনে হয় আমার বন্ধুরাও এটা জানতে চাইবে। আমরা তো একদমই লেম্যান, আমরা ভাবি না যে এই কোর্টে কেস হচ্ছে, মানে আলিপুর কোর্টের যে লয়ার তিনি কি হাইকোর্টে কেস করতে পারবেন নাকি না, অনেক বারাসাতে কেস হচ্ছে। তো এইটা আমার একটু ছোট্ট একটু জিজ্ঞাসা আছে যে আপনি কোন কোন কোর্টে বা কোন একজন লয়ার কোন কোন কোর্টে কেস করতে পারেন, এই ব্যাপারটা যদি আপনার এনরোলড অ্যাডভোকেট হয়ে থাকে সে দেশের যে কোনো কোর্টে গিয়ে কেস করতে পারবে, ইভেন সুপ্রিম কোর্টে। আচ্ছা, এরকম কোনো এমবার্গো নেই। তবে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে আমরা কোনো একটা পার্টিকুলার কোর্টের মেম্বার হই। তার মানে এই নয় যে আমি সেই কোর্টের মেম্বার, মানে আমাকে ওই কোর্টেই করতে হবে, আমি যে কোনো জায়গায় করতে, কিন্তু যে কোনো একটা কোর্টের লোক আমরা মেম্বার হয়ে যাই। যেমন আমি নিজে হচ্ছে ব্যবসা কোর্টের মেম্বার হয়েছি, কেউ হাইকোর্ট, আলিপুর কোর্ট রয়েছে, সেটা হচ্ছে সেই পার্টিকুলার কোর্টের কিছু যদি ফেসিলিটিস থেকে থাকে তাহলে সে সেই জিনিসটা সে পাবে। এছাড়া বার কাউন্সিল থেকে যদি ফেসিলিটিস থাকে সেটা সবাই পেতে পারে, কিন্তু সেই পার্টিকুলার কোর্টের সে যদি করে থাকে, সাপোজ আমাদের একটা বেনিভোলেন্ট ফান্ড আছে আমাদের কোর্টে, তো সেক্ষেত্রে যদি কেউ একটু অসুস্থ হয়ে থাকে তাহলে সে যদি বেনিভোলেন্ট ফান্ডে কখনো যদি সেটা অ্যাপ্লাই করে থাকে তাহলে তো কখনো কখনো তাকে কিছু সাহায্য করে। কিন্তু আমাকে সেটা আমি ওই কোর্টের মেম্বার হলে আমাকে দেবে, কিন্তু এর মানে এই নয় যে আলিপুর কোর্টের বেনিভোলেন্ট ফান্ড আমাকে হেল্প করবে। কিন্তু আমরা প্র্যাকটিস সব জায়গায় করতে পারি। মেম্বারশিপ ইজ নট কম্পালসারি। মেম্বারশিপ ছাড়াও আমি যদি এনরোলড, আমার যদি এনরোলমেন্ট কার্ড থাকে আমি যে কোনো জায়গাতে করতে পারি, সেটা কোনো ব্যাপার নেই। কিন্তু মেম্বারশিপটা সব জায়গাতেই থাকে, এটা নিয়ে প্রত্যেকেই রাখতে হয়। এটা রাখাটা উচিত হচ্ছে কিছু আপনার আমার সেই এই কোর্টের মেম্বার, আমার ইলেকশন দেওয়ার থাকে, কোর্টের পাওয়ারটা থাকে না, এই হিসাবে আমি করতে পারবো, এর সাথে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এইবার একটুখানি মা ঋতুপর্ণার খুঁজি, মানে মানে একাধারে যেরকম এরকম একজন দুধে ক্রিমিনাল লয়ার, তার একটি সন্তানও আছে। তো মা হিসেবে ঋতুপর্ণার মানে যে মানে আমি জানি যে সবে দায়িত্ব থেকে উঠে এসেছেন, মানে পরীক্ষা শেষ হয়েছে ছেলের, তো সেইখানে একটুখানি মানে বাড়িতে সময় দেওয়া, টোটাল ব্যাপারটা নিয়ে ব্যালেন্স করতে কি কতটা অসুবিধা হয় বা কতটা কি? এই ক্ষেত্রে মারাত্মকভাবে আমি যেটা আমার সাহায্য পেয়ে থাকি আমার শ্বশুর শাশুড়ি, কারণ ছোট্ট থেকে একদম আমার 1 মাস 18 দিনের বাচ্চাকে রেখে আমি বেরিয়ে এসেছিলাম। তো সেক্ষেত্রে তখন একজন ন্যানি ছিলেন, কিন্তু আমার শাশুড়ির সবসময় হচ্ছে যে কখনো ন্যানির হাতে বাচ্চা খাবে, বাচ্চা চান করবে তা নয়। তো ন্যানি কিসের জন্য ছিল? মেনলি ওর জামা কাপড় ধোয়া টোয়ার করে দেওয়া আর কি। কিন্তু আমার শাশুড়ি কিন্তু ওই ছোট্ট বাচ্চাটিকে, মানে যার এক্সপিরিয়েন্স আফটার 30-32 ইয়ার্স হবে, সে আবার নতুন করে মা হয়ে ওই সময়টাতে কিন্তু তাকে খাওয়ানো, তাকে চান করানো, এগুলো প্রচুর করেছে।
এবং আমার এই শ্বশুর শাশুড়ি থাকার জন্য বাচ্চাকে আমি নিশ্চিন্তে রেখে আসতে পারি। আর মা ঋতুপর্ণা যেহেতু সে এখন কোয়াইট আ বিগ বয়, 11 ইয়ার্স তখন হয়েছে, তো ন্যাচারালি ভাবে মা হিসাবে জানি না কতটা তাকে আমি সময় দিতে পারছি, যতটা পারি দেওয়া যায়, কিন্তু আমি বোধহয় তার কাছে খুব প্রিয় হয়তো নই। তার কারণ হচ্ছে যখনই থাকছি তখনই তাকে পড়াশোনা করো বা মোবাইল দেখো না, সবসময় একটা রেস্ট্রেনিং এর মধ্যে থাকে। তো সেক্ষেত্রে হ্যাঁ, কিন্তু অবভিয়াসলি মা ছেলের বন্ডিং তো রয়েছে। মা যদি ছেলেকে না দেখে বা ছেলে যদি মাকে না দেখে, মা ছেলেকে না দেখলে তো অতি অবশ্যই তার কষ্ট তো আসে, কিন্তু ছেলেরও সেই কষ্টটা সে ফিল করে। তো কোর্টের কাজ হয়ে গেলে সত্যি কথা বলতে আর অন্য কোন রকম এন্টারটেইন ওদেরও একটা ভেতরে থাকে যে মা এই 6টা 6:30 7টা পর্যন্ত, তারপর মা আসে, তারপরে মা আসে, তারপরে তাদের একটা ছটফটানি শুরু হয়ে যায় এবং সে ঘন ঘন ফোন করতে থাকে কখন আসবে, কত দেরি হবে, এই হবে। কিন্তু এখনকার বাচ্চারা একটুখানি ভাবে মা হয়তো একটু দেরি করে আসলেও ভালো হবে, কারণ মা আসলেই পরীক্ষা পড়া দেবে। কারণ যত পরীক্ষা কাছে আসতে থাকে ওরা বলে আচ্ছা কাজ করে এসো তোমরা, আমরা আসছি, তুমি এই জায়গাগুলোতে একটুখানি একটু যতটা ফাঁকি মাছ করা যায়। তবে লাভলি বেবি আর ফ্যামিলি সাপোর্ট থাকার জন্য প্রফেশনে থাকাটা সম্ভব হয়েছে। হাজব্যান্ডের প্রচন্ডই সাপোর্ট ছিল, তার কারণ হচ্ছে সত্যি কথা বলতে আমার বাবা বা আমার জেঠু এরা কিন্তু কেউই চায়নি আমি প্রফেশনে থাকি। কারণ যে প্রফেশনটা পার্টিকুলারলি যে ফিল্ডটা আমি বেছেছি, অনেক সবসময় ক্লায়েন্টের পেছন নিয়ে করা, কারণ আমরা অনেক সময় আমাদের প্রফেশনাল হ্যাজার্ড কেস হলো, আমাদের প্রফেশনাল ফিজ নিয়ে সমস্যা হয়ে থাকে, তো বেটার তুমি ভালো জায়গায় শিফট করো। তো এই জায়গাতে কিন্তু আমার হাজবেন্ড মারাত্মকভাবে সাপোর্ট করেছিল যে তুমি প্রফেশনটাতে থাকো, এইখানে থাকো, দেখবে তোমার এখান থেকে তুমি ইয়ে করবে না, তুমি সাকসেস পাবে। তো বেসিক্যালি প্র্যাকটিসটাতে উৎসাহটা কিন্তু আমার হাজবেন্ড বেশি করে দিয়েছিল যে তুমি থাকো এই জায়গাটাতে। তো আপনার কি মনে হয় যে এখনকার মেয়েরা এগিয়ে আসছে, এই প্রফেশনটাকে নিচ্ছে, কিন্তু এখনকার মেয়েরা বা ছেলেরা বোথ সাইড বলো বড্ড বেশি ইমপেশেন্ট হয়ে যায়। সেটা সেই জায়গাটাতে আমার মনে একটুখানি ইমোশনটাকে কন্ট্রোল করা উচিত, যে আমার মতো আমাদের যে প্রফেশনটা, আমাদের প্রফেশনে আমরা যেখানটাতে রয়েছি সেখানে আমাদের একটু স্টে করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রফেশন হচ্ছে জিরো ইনভেস্টমেন্ট প্রফেশন, কিছু করতে হয় না, শুধু টাইম ইজ দ্য ইনভেস্টমেন্ট। আমি যদি এখানে টাইম দিই, ইট উইল ডেফিনেটলি গিভ মি দ্য রিটার্ন। কিন্তু এই টাইমটা কারো ক্ষেত্রে মনে হয়ে থাকে যে, কারণ আমাদের ইনিশিয়াল স্টেজটা না ফাইন্যান্সিয়ালি আমরা প্রচন্ড ক্রাইসিসে থাকি। হয়তো আমার বয়সে আমার অন্যান্য বন্ধুরা যারা অন্য সেক্টর রয়েছে তারা সেটেল করে গেছে, তারা গাড়ি কিনে ফেলেছে, তারা রয়েছে, কিন্তু আমাদের কিন্তু ধীরে 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 দেবে। যখন এদের রিটায়ারমেন্টের টাইম তখন আমাদের হচ্ছে অপটিমাম লেভেল, ঠিক আছে? তো আমাদের হচ্ছে অ্যাসেট হচ্ছে আমাদের শরীর, আমাদের শরীর যদি ঠিক থাকে তাহলে কিন্তু আমরা টিল ডেথ অবধি আমরা কাজ করে যেতে পারবো, যেটা অন্যান্য প্রফেশনে। তো সেই জন্য হচ্ছে এখানে আমি এখনকার জেনারেশনকে বলবো, প্রচুর ছেলেমেয়েরা ল প্রফেশনকে নিয়েছে, খুব ভালো কথা। লয়ের এখন অনেক ফিল্ড হয়ে গেছে, কর্পোরেট ল সেক্টর হয়ে গেছে, বিভিন্ন আপনার অফিসগুলোতে ল অফিসারের এমনি আপনার জব রয়েছে, বিভিন্ন ফার্মগুলোতে প্রচুর লয়ে একটু টাইম দেওয়া হয়, আমার মনে হয় পেশেন্সটা একটু না ভালোই ফ্যাক্টর। বলবো না যে অনেকদিন টাইম দিতে হবে, যদি 2-3 বছরও যদি এক জায়গায় আমি যদি চুপচাপ থাকি, একটা জায়গাতে যদি দেখি, আগে তো আমাকে জানতে হবে, বুঝতে হবে, তারপর তো করবো। আমার কাছে তো এমনিতে কেস তো দেবে না, কেউ হেঁটে দেবে না, আমাকে তো জায়গাটা তো তৈরি করতে হবে। তো ওই জায়গাটা যদি থাকে আমার মনে হয় ডেফিনেটলি যেমন আমার যারা জুনিয়র রয়েছে তাদেরকে আমি বলেছি যে তারা হচ্ছে প্রচন্ড এফিশিয়েন্ট, তোমরা তোমাদের মতো কাজ করো। তো তারা যখন নিজেরা কাজ দেখবে তখনই ন্যাচারালি ভাবে তাদেরটা দেখে লোকেরা খুশি হবে, তাদেরকে কেস প্রোভাইড করবে। তো এই জায়গাটা যারা প্রথমেই ঢোকে তাদের মনে হয় যে 2-3 মাসের মতো অনেকে দেখেছি ইমপেশেন্ট হয়ে যাচ্ছে, যে না আমার এখানে হচ্ছে না, এই হচ্ছে না, তাই হচ্ছে না। তো ইনিশিয়াল স্টেজটাতে আমাদের প্রফেশনটাতে ফাইন্যান্সিয়ালি খুবই ক্রাইসিসে থাকে। আমার মনে হয় যে ঋতুপর্ণার সঙ্গে এতক্ষণ যে আমি গল্প করলাম, অনেক টেকনিক্যাল ব্যাপারে ও বললো আর কি, তোমাদের মনেও অনেক প্রশ্ন আসতে পারে, তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানিও, তাহলে আমরা আরেকদিন ঋতুপর্ণাকে কিন্তু ধরে বেঁধে নিয়ে আসবো, যে যদি আমার মনে হয় যে ও স্বইচ্ছায় আসবে সময় পেলে আর কি, তো তাহলে সেই প্রশ্নগুলো
আমরা তখন ঋতুপর্ণার কাছে রাখতে পারবো যে এই এই আমরা প্রশ্ন পেয়েছি, এগুলো একটু উত্তর দিতে হবে। যতটা ক্যামেরার সামনে বলা যায় ততটা আমার মনে হয় ঋতুপর্ণা সেগুলো শেয়ার করবে তোমাদের সাথে। যাই হোক, ভীষণ ভালো লাগছে ঋতুপর্ণা আজকে আপনার সাথে আড্ডা মেরে, এবং সব থেকে বড় কথা খুব মানে খুব রিচ পার্সন মনে হচ্ছে নিজেকে, যে অনেক কিছু জানলাম, হ্যাঁ সেটা খুব ভালো লাগলো। যাই হোক, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা মানে এই মানে পরবর্তীকালে আর কোনো এই ল নিয়ে আরো কোনো ভাবনা চিন্তা আছে? আর একটা আমার জিজ্ঞাসা মানে ভেতরে বারবার আসছে, যদি নেক্সট জেনারেশন মানে আপনার ছেলে যদি এই প্রফেশনে আসতে চায় তাহলে কি মানে? হি ইজ মোস্ট ওয়েলকাম। আচ্ছা আচ্ছা, যদি সে এটাকে এই পেশেন্স রাখতে, হ্যাঁ হ্যাঁ, হি ইজ মোস্ট ওয়েলকাম। কিন্তু এই জেনারেশন তো খুবই ইমপেশেন্ট, সেক্ষেত্রে সে যদি, হি ইজ মোস্ট ওয়েলকাম। কিন্তু আমার কোনো রকম তার উপর কোনো প্রেশার নেই, সে তার যেটা ভালো লাগে পারে। কিন্তু ইফ হি ওয়ান্টস, যেমন ওর বাবা তো অতি অবশ্যই যে এই প্রফেশনে থাকে, কারণ আমাদের প্রফেশনটাকে তৈরি করতে, এটাকে এস্টাবলিশ করা, তো লিগাসি যদি কেউ না থাকে তো এখানেই শেষ, আমাদের পরে এখানেই শেষ। তো ওর বাবা তো চায়, এবার আমার সেই ফোর্স নেই। ইফ হি ইজ হি ইজ মোস্ট ওয়েলকাম, কোনো অসুবিধা নেই। যাই হোক, মানে ভীষণ ভালো লাগলো, এবং আরো 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 অনেক নাম হোক, সুপ্রিম কোর্টে প্রচুর কেস করুন আপনি, আমরা দেখতে পাবো আপনাকে টিভিতে, নিউজ পেপারে। তো যাই হোক, খুব ভালো, আর ছেলেও খুব ভালো মানুষ হোক, মানুষের মতো মানুষ হোক, সেটা হচ্ছে সব থেকে বড় কথা। আর মানে খুব সুখে সংসার করুন তার সঙ্গে, সবগুলো রইল আমার পক্ষ থেকে শুভকামনা। হ্যাঁ, অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন।